আসসালামু আলাইকুম। আমি রুয়েটে পড়ুয়া একজন শিক্ষার্থী। আমাদের দেশে বর্তমানে প্রকৌশল অধিকার আন্দোলন নামে যে আন্দোলনটি চলছে, এই আন্দোলনটি দ্বারা কি শুধুমাত্র আমাদের প্রকৌশল সেক্টরে যে বৈষম্যগুলা ডিপ্লোমা সিন্ডিকেটের দ্বারা তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে একটা আন্দোলন? নাকি এই আন্দোলনটা আমাদের যারা টেকনিক্যাল লাইনের বাহিরে পড়াশোনা করছেন, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই লাইনগুলা বাদ দিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের অধিকারের কথাও এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? কোন জায়গায় উল্লেখ করা হয়েছে সেই জিনিসগুলো আমি যাব। তার আগে ডিপ্লোমা প্রকৌশলী যারা নিজেদেরকে দাবি করেন প্রকৌশলী হিসেবে, তাদের যে দাবিগুলো আছে ৭টা দাবি, সেই ৭টা দাবির মধ্যে ৩টা দাবি নিয়ে আমি একটু কথা বলতে চাই। তাদের একটি দাবি হচ্ছে মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন করা যাবে না। আপনার এই দাবির সাথে আমি একমত। আপনি আমাকে আমার জায়গায় কাজ করার অধিকার দেন, আমার জায়গায় আমাকে কাজ করার স্বাধীনতা দেন। আমি আমার প্রকৌশল সেক্টর ছাড়বো না। তাদের মজার ব্যাপার হচ্ছে তাদের আরেকটা দাবি হচ্ছে তাদের যে প্রমোশনের যে ব্যবস্থার কথা বলা আছে যে 33%, সেটা 33% থেকে উন্নীত করে 50% করার কথা বলা হয়েছে। তাদের প্রথম যে দাবিটা নিয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন করতে দেওয়া যাবে না। আপনি আমার পেশা পরিবর্তন করতে দিচ্ছেন না, কিন্তু পরবর্তীতে আপনি আবার চাইলেন যে আমি যেই পোস্টে প্রকৌশলী হিসেবে ঢুকবো, সেই পোস্টে আপনি 33%-এর জায়গা থেকে 50%-এ উন্নীত করতে চান আপনার প্রমোশন। তাহলে একজন বিএসসি ইঞ্জিনিয়ার সে প্রকৌশল জায়গায় যে কাজ করবে, সে এন্ট্রি পোস্টটা আপনি কিভাবে দখল করে রাখছেন? আপনি কিভাবে সেই জায়গায় আপনার নিজের দাবিটা দিয়ে আরেকজন যারা এন্ট্রি পোস্টে ঢুকতে যাচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ার প্রকৌশল হিসেবে কাজ করতে যাচ্ছে, প্রকৌশলী হিসেবে কাজ করতে যাচ্ছে প্রকৌশল সেক্টরে, সেই জায়গায় আপনি দাবি করে আছেন 50%, তাহলে সেই জায়গায় সে ঢুকবে কিভাবে? প্রকৌশল প্রকৌশলীরা প্রকৌশল সেক্টরে ঢুকবে কিভাবে? সেটার উত্তর আপনি দিবেন। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের যে বিষয়টা। ওনারা বলছেন যে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে ওনারা উচ্চশিক্ষার জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ওনারা দাবি জানাবেন। খুবই ভালো কথা, আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, খুবই ভালো কথা, সেই জিনিসটা আমরা সাপোর্ট করি। কিন্তু একটা জিনিস আপনারা সবসময় বলে থাকেন যে ভারতে আপনি এই ডিপ্লোমা করে আপনি হচ্ছে বিএসসি করাবে, মানে বিটেক যেটা বলে, ইন্ডিয়া বিটেক করে, সেই জিনিসটা হচ্ছে করার সুযোগ এবং সুবিধা দেওয়া হয়। আপনি জানেন কি যে ইন্ডিয়ায় তাদের সরকারি কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টর বাদ দিয়ে, মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি কোনো জায়গায় সরাসরি ডিরেক্ট আপনি বিটেকে ভর্তি হতে পারবেন না। আপনার বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে আইআইটি থেকে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনাকে হচ্ছে ওরা সেকেন্ড ইয়ারে ভর্তি নেয়, কিন্তু আপনি যদি আইআইটি তে করতে চান তাহলে আপনাকে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন দিতে হবে। ফার্স্ট ইয়ারে আপনাকে অ্যাডমিশন দিয়ে ঢুকতে হবে এবং সেই অ্যাডমিশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আপনাকে পড়তে হবে। ধরেন আপনাকে হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ আরো যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বা অনুষদগুলো আছে আপনাকে সেখানে বিএসসি করতে দেওয়া হইল। তখন কি আপনি দাবি করবেন যে হচ্ছে ডুয়েটকে শুধুমাত্র পলিটেকনিকের জন্যই রাখা হোক? তাহলে তো আপনাকে ডুয়েটকেও ফ্রি করতে হবে। সাধারণ স্টুডেন্ট ডুয়েটেও বিএসসি করার জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যে জায়গা থেকে ডিপ্লোমা করে আসছেন, আমি এসএসসি করে আসলাম, আমরা হচ্ছে ঠিক আছে মেনে নিলাম আপনার সাথে আমি এক, আমি মেনে নিলাম আপনার সাথে আমি এক, একই ধরনের নিয়ে। এবার আসেন বিএসসি তে ডুয়েটকেও আপনারা ছেড়ে দেন। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এবং ডুয়েট সব জায়গায় সবাই পরীক্ষা দিতে পারবে। তারপর আসেন। কিন্তু তখন আপনারা কি বলবেন জানেন? তখন বলবেন আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমাদের থেকে ডুয়েট কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি আবার বুয়েট, কুয়েট, রুয়েটে ঠিকই আসতে চান। কিন্তু ডুয়েটে আপনি ঢুকতে দিবেন না। আমরা যখন হচ্ছে এইচএসসি দেই, আমাদের এইচএসসি দেওয়ার পর আমাদের যখন আমরা প্রকৌশল সেক্টরে আসি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্ট গুলায় 90% মার্কস থাকা লাগে। অন অ্যান এভারেজ 90% মার্কস থাকা লাগে, তাহলে হচ্ছে আমরা এলিজেবল হই এখানে পরীক্ষায় বসতে। তারপরে হচ্ছে আমি হচ্ছে ভর্তি পরীক্ষায় বসি, ভর্তি পরীক্ষায় বসে 4,500 কি 5,000 আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার হয়। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আসলে এখানে ঢুকতে আমাদের কি পরিমাণ কষ্ট করা লাগতেছে। সেই এইসব ছেলেপেলে যখন কষ্ট করে আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইলো, সেই সব ছেলেপেলে যখন তার নিজের অধিকার, তার যে জব সেক্টর সেখানে ঢুকার সময় দেখে তার জন্য পোস্ট নাই, তখন ওই ছেলেটা কি করবে? দেশের বাইরে যাওয়া ছাড়া ওই ছেলেটার আসলে করার কি আছে আপনি আমাকে বলেন। আমি বেসরকারিভাবে যদি বাংলাদেশে চাকরি করি, আমি বেসরকারিভাবে চাকরি করলাম খুব ভালো আছে, কিন্তু আমার যে সরকারিভাবে আমাকে যে সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী একটা দেশ, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার যে আমাকে যে অধিকার দেওয়া আছে সেই অধিকারটাকে আমি পাইছি? সেই অধিকারটাকে একজন বিএসসি ইঞ্জিনিয়ার পাইতেছে? সেই জিনিসটা কি কোথাও উল্লেখ করা হয়েছে? সেই জিনিসটা কোথাও উল্লেখ করা হয়নি।
ছেচল্লিশের যে বিসিএস সেখানে আপনার হচ্ছে প্রকৌশলীদের যে পদ, সেখানে 311টার মতো পদ ছিল, যার মধ্যে 265 কি 66টা পদ হচ্ছে ওনারা প্রমোশনের মাধ্যমে দিছে। আর 45 থেকে 47টা পদ ছিল হচ্ছে আপনার বিসিএস এর প্রকৌশলীদের এন্ট্রি পোস্ট। তাহলে আপনি বলেন, 311টা জায়গা যেখানে খালি ছিল সেই জায়গায় আপনি 45টা বিএসসি ইঞ্জিনিয়ার নিচ্ছেন, আপনি এখানে বিএসসি দের সাথে প্রহসন করতেছেন না? বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তাদের আমি কথা বাদ দিই। আপনি যদি সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক হইতে চান, তাহলে আপনার যোগ্যতা থাকতে হবে আপনি স্নাতক করছেন। আপনি যদি নির্বাচন কমিশনের একজন সহকারী নির্বাচন কর্মকর্তা হইতে চান 10ম গ্রেডে, আপনারে স্নাতক যোগ্যতা অর্জন করতে হবে। আপনি যদি মেরিন একাডেমি বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে প্রদর্শক হিসেবে জয়েন করতে চান, আপনাকে স্নাতক যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি এসএসসি এবং এইচএসসি তে একটা ভালো ফল করলেন, ভালো ফল করে আপনি দেশের একটা ভালো জায়গা থেকে আপনি আপনার অনার্স কমপ্লিট করলেন। আপনি অনার্স কমপ্লিট করে তারপর 10ম গ্রেডের জন্য এলিজেবল হইলেন। আপনি 10ম গ্রেডের জন্য এলিজেবল হইলেন। সেই জায়গায় একজন এসএসসি তে কোনোভাবে টেনে টুনে পাশ করা একটা শিক্ষার্থী, যে কিনা আপনার পরবর্তীতে ডিপ্লোমা করলো, যে আপনার ডিপ্লোমা ইন যে কোনো টেকনোলজি, সেই সব জায়গা থেকে সে হচ্ছে 10ম গ্রেডে প্রবেশ করতেছে, যেটা কিনা এইচএসসির সমমান, যেটা কিনা এইচএসসির সমমান। এইচএসসির সমমান একটা মানুষ 10ম গ্রেডে অ্যাপ্লাই করতেছে। আপনি একজন স্নাতক ডিগ্রিধারী, আপনিও 10ম গ্রেডে অংশগ্রহণ করতেছেন, আপনারও 10ম গ্রেড দেওয়া হচ্ছে, আপনি ন্যূনতম স্নাতক হইতে হবে। তাহলে কি এই জায়গাটায় আপনার সাথে প্রহসন করা হয় নাই? আমরা বলে থাকি যে আমাদের প্যারেন্টসদের পরে আমরা যাদের থেকে আমাদের শিক্ষা লাভ করি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ 10ম গ্রেডে কখন আসে জানেন? যখন তিনি হচ্ছে প্রধান শিক্ষক বা শিক্ষিকা হন। তিনি একজন অনার্স মাস্টার্স করা লোক, তিনি 10ম গ্রেডে আসলেন। একজন এইচএসসি সমমানও 10ম গ্রেডে আসছে। তাহলে এটা কি আমার যে শিক্ষক, সেই শিক্ষকের সাথে প্রহসন নয়? আপনার যমুনার সামনে যে অকারেন্সটা ঘটলো, প্রকৌশল যেসব শিক্ষার্থীরা এখানে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ আরো বিজ্ঞান প্রযুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো যারা ওইখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে যে আচরণটা করা হয়েছে, ওখানে ডিসি মাসুদের আন্ডারে নিশ্চয়ই কোনো পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন ওই জায়গায়। সেই পুলিশ সাব ইন্সপেক্টর হইতে গেলে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করে 10ম গ্রেডে ঢুকতে হবে। আপনি একজন স্নাতক হোল্ডার, আপনি বাংলাদেশ পুলিশের এসআই, আপনি স্নাতক করে এসআই হলেন। আর আরেকজন এইচএসসি সমমান, সে 10ম গ্রেডে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছে। যারা সত্যি সত্যি বিএসসি করলো তারা তো করলোই, কিন্তু অনেকে সার্টিফিকেট কিনে এই জায়গাগুলোয় আসে, এবং 10ম গ্রেড থেকে সে হচ্ছে ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে 5ম গ্রেড অবধি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 4র্থ গ্রেড অবধি সে হচ্ছে প্রমোশন পাচ্ছে। আপনি এসআই ভাই, আপনি 4র্থ গ্রেড উঠতে পারবেন অনার্স করে 10ম গ্রেড থেকে? আপনার কতদিন লাগবে? উঠতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা। এবার আসি কিছু বুদ্ধিজীবীদের কথা। বাংলাদেশে বুদ্ধিজীবী টপ নচ ভাই। বাংলাদেশের বুদ্ধিজীবীদের মেধা প্রচন্ড লেভেলের টপ নচ। আমাদের দেশে তাদের অনেক বিষয় নিয়ে, যে বিষয়ে তিনি পারদর্শী, তিনি অনেক ভালো বক্তব্য দেন, আমরা তার কথা শুনি। কিন্তু আপনি যেই বিষয়টা জানেন না, সেই বিষয়েও আমাদের দেশের বুদ্ধিজীবীরা নাক গলায়। ধোলাইখালের কথা আমরা জানি যে ধোলাইখালে কোন মেকানিক নাকি কি কি করছে, বুয়েট কুয়েট রুয়েটে চলে পোলাপান নাকি সেসব জিনিস পারে না। মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি কি নাসায় ওই মেকানিকটা যাইতে পারবে? আপনার ওই মেকানিকটা কি মানে মেকানিক্যাল রিলেটেড কোনো, যেসব জব সেক্টরে হায়ার অথরিটি বা এমএনসি গুলো আছে, সেই এমএনসি গুলোতে এজ এ অফিসার ওই মেকানিকটাকে নিয়োগ, মেকানিককে নিয়োগ দিবে? আপনি বলেন তো, আমরা আসলে কোন পর্যায়ে আছি সেই জিনিসগুলো আমরা আসলে জানি না। আমাদেরকে একটা প্রশ্ন করা হয় যে একজন ওই দিন বললেন যে হচ্ছে গত স্বাধীনতার যে 50-55 বছর হইলো, এই 50-55 বছরে আমরা আসলে মানে দেশের জন্য কি অবদান রাখছি। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা 6 বছরও আন্দোলন করে কর্মবিরতি পালন করে, ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে কোনো ক্ষতি হবে না, নর্মালি চলবে, একবারে স্বাভাবিকভাবে চলবে। তারা মেধাবী, মেধায় কি আবিষ্কার করেছে আপনারা জানেন। 54 বছরে তারা এদেশের জন্য কি কি অর্জন করেছে, তাদের কাজটা কি ছিল। কি অবদান রাখছি মানে? আমরা দেশের জন্য কোনো অবদান রাখি নাই? আমাদের দেশের যে অবদানগুলা প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল অনুষদের ছাত্রছাত্রীরা রাখতেছে, এই প্রচার মিডিয়া আসে না রে ভাই।
মানে একটা মজার বিষয় হচ্ছে এনটিভি যে প্রতিবেদনটা বানাইছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে হচ্ছে রুয়েট চুয়েট থেকে যারা বের হইছি আমরা বা বের হচ্ছি বা পড়াশোনা করছি তারা আসলে দেশে কি ধরনের অবদান রাখছে, কয়জন নাসায় গেছে, কয়জন মাইক্রোসফটে গেছে, কয়জন গুগলে গেছে বা শূন্য কবে শুনছে। আপনি কতদিন খোঁজ নিছেন? বুয়েট চুয়েট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা ওয়েবসাইট আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার ফেসবুক পেজ আছে। ওই পেজে নিয়মিত আপডেট করা হয় যে হচ্ছে কোথায় কে কি করলো, কোথায় কি হইলো না হইলো। আপনি ওই পেজটা ঘাইটা দেখছেন একটা বার যে কে কি করছে, কে কি না করছে? আমার রুমমেট, সে মেকানিক্যালে পড়ে, সে ইন্ডিয়া গিয়ে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করে আসলো। সে ফর্মুলা রেসিং কার এই টাইপের ওরা কিছু বানাইছে। ওইটা জিনিস নিয়ে হচ্ছে ওরা আপনার ইন্ডিয়া যেয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করে আসলো। একটা মাত্র মিডিয়া কাভারেজ পাইছে ওরা। তাও কেন পাইছে জানেন? তাদের যে গাড়ির যে বডি, সেই বডির সামনের অংশে যেই নিউজ পোর্টাল বা যেই নিউজ চ্যানেলটা সংবাদ করবে তার একটা লোগো এইভাবে বসাইতে হয়েছে। তা চিন্তা করে দেখেন, আপনি কিভাবে জানবেন? আমাদের প্রকৌশল সেক্টর সম্পর্কে দেশের অর্ধেক মানুষের কোনো আইডিয়া নাই। আমরা কি করি বা না করি কোনো আইডিয়া নাই কারো। শুধুমাত্র বলা হচ্ছে যে আমরা নাকি বৈষম্যের শিকার করতেছি, হ্যান ত্যান হাবিজাবি। ডিপ্লোমারা বলতেছে তাদের সাথে নাকি আমরা হচ্ছে বৈষম্য করতেছি, মানে এরকম অনেক কথাবার্তা উঠে আসলো। আমরা নাকি অসম প্রতিযোগিতার দিকে ধাবিত হচ্ছি দশম গ্রেডে আবেদন করার জন্য। এখন আমি আপনাদের একটা কথা বলি, ডুয়েটে যারা পড়াশোনা করেন তারা কিন্তু পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে তারপর বিএসসি করেন ডুয়েটে। এই যে ওনারা বিএসসি করলেন, তাহলে তো ওনারা এখন আমাদের মতো ইঞ্জিনিয়ার দাবি করতে পারেন অবশ্যই। আপনি যেহেতু বিএসসি করছেন, উইদাউট বিএসসি ডিগ্রি আপনি ইঞ্জিনিয়ার দাবি করতে পারবেন না। কিন্তু আপনি যেহেতু বিএসসি করছেন তার মানে আপনি এক ইঞ্জিনিয়ার দাবি করতেছেন। তাহলে আপনি দশম গ্রেডে কেন আবেদন করতেছেন? আপনি যে ডিপ্লোমাধারী, মেনে নিলাম আপনি ডিপ্লোমাধারী কিন্তু আপনার বিএসসি আছে, তাহলে আপনার পলিটেকনিক থেকে পড়া একটা ছোট ভাই বা ছোট বোন যখন আপনার সাথে অ্যাপ্লাই করে, তখন আপনি তো আপনার ওই ছোট ভাই ছোট বোনের সাথে প্রহসন করতেছেন। আপনি আসেন নবম গ্রেডে, আপনি নবম গ্রেডে বুয়েট চুয়েট সহ যারা আছে সবাই, আমরা যারা বিএসসি হোল্ডার, আমরা সবাই নবম গ্রেডে আসেন, আমরা মেধা দিয়ে লড়াই করি। আর দশম গ্রেডে আপনারা যে আন্দোলন করে নিছেন ডিপ্লোমাদের জন্য, ডিপ্লোমারা কথা বলে যে আমাদের জন্য আন্দোলন করা হয়েছে, আমরা এই আন্দোলনটা করছি। তাহলে শুধুমাত্র পলিট বিএসসি বাদে, ডুয়েট বা যে কোনো জায়গার বিএসসি বাদে আপনি শুধুমাত্র দশম গ্রেডটা তাদের দেন, কিন্তু আপনি তো তাদেরকে দিবেন না। আপনারা বলেন ফাঁকা মাঠে আমরা গোল দিতে চাই, কিন্তু ফাঁকা মাঠে গোল তো আপনারা দিতেছেন, আপনাদের ছোট ভাইদেরকে ঠকাই। এই জিনিসগুলা আসলে মানুষজন কেন বুঝতেছে না, আমরা আসলে বুঝি না। আমি তো বললাম আপনি আসেন বিএসসি তে নবম গ্রেডে আসেন, নবম গ্রেডে আপনি দশম গ্রেডটা দিয়ে দেন পলিটেকনিকে, আফসোস নাই, আমি বলে দিচ্ছি। আপনি দশম গ্রেডটা যদি আপনার শুধুমাত্র যারা ডিপ্লোমাধারী তাদেরকে দিবেন, কিন্তু বিএসসি হোল্ডার কারো দিতে পারবেন না। আপনি নবম গ্রেডে আসেন, সকল বিএসসি রুয়েট ডুয়েট সবাই মিলে বসি, এরপর আসেন খেলা হোক। কিন্তু আপনি ঢুকতেছেন ডুয়েট থেকে বিএসসি করে দশম গ্রেডে, আর বলতেছেন যে হচ্ছে অসম প্রতিযোগিতার দিকে রুয়েট চুয়েটের পোলাপান আগায় যাচ্ছে। অসম প্রতিযোগিতা করতেছেন আপনি নিজে, আপনার নিজের ছোট ভাই বোনদের সাথে। এই অসম প্রতিযোগিতার কথা যদি আমি এখন আপনাকে বলি, বাংলাদেশে ভর্তি পরীক্ষা নিয়ে যে কথাগুলো হয় সেগুলো নিয়ে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কয়েকটা টপ কলেজ আছে, যেমন হচ্ছে নর্ডন কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা, হলিক্রস, রাজুক, সেন্ট জোসেফ রেসিডেন্সিয়াল, বহুত ভালো ভালো কলেজ আছে। এখানে পড়ালেখার মান খুবই ভালো, খুবই ভালো। কিন্তু বাংলাদেশে এমনও অনেক কলেজ আছে যেখানে পড়ালেখার মান খুবই খারাপ। তারপরও সেসব জায়গা থেকে আমাদের রুয়েট চুয়েটের ছেলেপেলে উঠে আসে। রুয়েট করে সেসব ছেলেপেলে এসে পড়ে। তাহলে আপনি যে বলতেছেন অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছি, তাহলে তো আপনার এইচএসসির সময় আন্দোলন করা উচিত যে হচ্ছে এনডিসি তে পড়া একটা ছেলে, সে তো খুব ভালো বেশি জানে, ওরে হচ্ছে রুয়েট চুয়েট এইসবে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া যাবে না, কারণ ওই জানে বেশি, এটা অসম প্রতিযোগিতা হইতেছে। এইসব লজিক কোত্থেকে দেন আপনারা? আমাদের রুয়েটে আপনার হচ্ছে যখন এই বিভিন্ন মিডিয়া বলতেছে যে হচ্ছে বুয়েটের অবদান কি, তখন হচ্ছে প্রত্যেকটা ভার্সিটি থেকে আপনার হচ্ছে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে কে কি বানানো হচ্ছে হ্যান ত্যান হাবিজাবি। একটা গাড়ি বানানো হয়েছে রুয়েটে যেটা হচ্ছে সোলার সিস্টেমে চলে, সেখানে যে ওরা হা হা দিচ্ছেন, এই সেই করতেছেন, কিন্তু আপনারা কি একটা ভাইবা দেখছেন একটাবারও যে হচ্ছে সোলার সিস্টেমে যে জিনিসটা চলতেছে এটা যদি টেস্ট ড্রাইভ করার পর বা এই প্রজেক্টটা যদি ফুললি রান করা হয়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য পরিমাণ ভালো হইতো এই জিনিসটা। আপনারা কি ভেবে দেখছেন? ভাবে দেখেননি। আপনারা আছেন আমাকে দশম গ্রেড দিতে হবে, দশম গ্রেডে তুমি আসবে না, এই না সেই না, কি কাজ করছো করো, এটা না তুমি হা 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 হা। চিন্তা করে দেখেন,
আপনি আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে অনেকে মানে একটা জায়গায় দেখলাম সেটা হচ্ছে মিসাইলের কথা বলে যে হচ্ছে আমরা মিসাইল নিয়ে গবেষণা করি না, আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে ঠিক না। আরে ভাই, আপনি যখন মিসাইল বানাবেন, পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র হইতে যাবেন, তখন আপনাকে পলিটিক্যালি স্টেবল একটা রাষ্ট্র হইতে হবে। বাংলাদেশের পলিটিক্স কি স্টেবল এখন? এখন কি কখনোই ছিল? আপনি বলেন। আর আপনি যখন পারমাণবিক কোনো বিষয় নিয়ে গবেষণা করতেছেন বা মিসাইল বানাইতেছেন, আপনার আশেপাশের যে দেশগুলো আছে তারা কখনোই চাবে না যে আমার পাশের দেশটা আমার থেকে আয়তনে ছোট দেশটা পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র হোক, যেটা পরবর্তীতে আমার জন্য থ্রেট হইতে পারে। জিও পলিটিক্স জিনিসটা কিভাবে আসে? আমি জিও পলিটিক্সের ছাত্র না। আপনি যদি জিও পলিটিক্স নিয়ে পড়েন তাহলে আপনাকে এইসব জিনিসগুলো ভাবতে হবে। আপনাকে কে বলছে যে মিসাইল নিয়ে গবেষণা হয় নাই? 5ই আগস্টের পরে হচ্ছে আপনার একটা ছেলে পোস্ট দিছিল যে হচ্ছে MIST মেবি, যে ও বলছিল যে হচ্ছে আমি মিসাইল নিয়ে কাজ করছিলাম কিন্তু আমার কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে এটাও বলা হয়েছে যে হচ্ছে বাইরের দেশের জন্য আমরা চক্ষুশূল, আমরা এগুলা করলে আমাদের লাইফ থ্রেট থাকতে পারে। তো এটা ছেলে তো কাজ শুরু করছিল, কিন্তু ওই নিরাপত্তা তো সরকার দেয় নাই, সরকার ওরে বাজেট দেয় নাই, সে তো করতে পারে না ওই জায়গায়। আপনার এখনো বিভিন্ন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার কথা বলা লাগে। তাহলে যেই দেশটা আপনার পলিটিক্যালি স্টেবল হইতে পারতেছে না, সেই দেশে আপনি মিসাইলের কথা বলতেছেন। আপনার মিসাইলের কথা বলতেছেন আপনি আপনি আমি আপনাকে একটা কথা বলি। আমাদের দেশে, যেই দেশে একজন ডাক্তারকে রাস্তায় নেমে বলতে হয় আমাকে আমার অধিকার দাও, একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বলতে হয় আমাকে আমার অধিকার দাও, এবং সেই কথা শোনার জন্য রেপ থ্রেট আসে, এবং সেই কথা শোনার জন্য জবাই করে দেওয়ার মতো কথা উঠে, বুটেক্সে বুটেক্সের বিরুদ্ধে আন্দোলন করছে অনেকে, সেখানে যে বলছে বুটেক্স ধর জবাই কর, এসব কথা বলছে। সেই দেশে আপনি মিসাইল দিয়ে কি করবেন? আপনি আমাকে ওইটা বুঝান। আপনার তো উচিত বাংলাদেশের যে টাকা আছে সেই টাকা দিয়ে কয়েকটা মিসাইল ধার করে নিজের উপর মারা 3টা মিসাইল, যে হচ্ছে আমার দেশে নিজের উপর নিজে মিসাইল মারবো, কারণ আমার দেশে একজন অধিকার চাইছে, তাকে আমি রেপ থ্রেট দিছি। আপনি মিসাইল দিয়ে কি করবেন? আপনি বলেন যে হেলিকপ্টার নিয়ে উড়ে গেল, এই হলো সেই করলো, আপনি বাজেট দিছেন আমাকে? আপনার আমার কয়টা বাজেট আছে গবেষণার জন্য? বাংলাদেশের গবেষণা সেটের জন্য কয়টা বাজেট আছে? প্রত্যেকটা ছেলেপেলে নিজের যোগ্যতায় গবেষণা করে, নিজের যোগ্যতায় গবেষণা করে ভার্সিটির সাথে ধর্ণা দেয়। সেই ধর্ণা দেওয়ার পর তারপর দেশগুলো অ্যাপ্রুভ হওয়ার পর সে হচ্ছে দেশের বাইরে যায়। একটা ভিডিও আছে নিচে, আমি ওই ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে। ওই ভিডিওটার লিংক আমি নিচে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখেন যে আরো কোন কোন জায়গায় মানুষজন গেছে। সব তো আর কি দেওয়া সম্ভব না। এই ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি আসলে বুঝতে পারি না যে হচ্ছে আমাদের আসলে সমস্যাটা কোন জায়গায়। বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান কেন, শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও বা কোনো রাষ্ট্রে এখন অব্দি মনে হয় না হয়েছে একজন লোক যে লাইফ থ্রেট দিছে একটা মানুষকে, তার হয়ে আপনি আন্দোলনে নামছেন। আপনারা আবার বলতেছেন যে বিএসসি যারা করতেছে বা বিএসসি যারা এই আন্দোলনটা করতেছে, তারা নাকি নির্বাচনকে বানচাল করার জন্য এই আন্দোলনটা করতেছে। মানে আপনারা কোন জিনিসকে কোথায় নিয়ে যান মানে, মানে আমাদেরও মাথায় আসে না ভাই। তারপর একজন বলেন যে হচ্ছে এই আমরা নাকি 10ম গ্রেডে যাইতে চাই, যে হচ্ছে ইট বালু সিমেন্টের গোনার জন্য, ইট বালু সিমেন্টের পার্সেন্টেজ নেওয়ার জন্য। তারা এখন রড বালি সিমেন্ট এইগুলি গণার জন্য, এগুলির পার্সেন্টেজ নেওয়ার জন্য তারা 10ম গ্রেডে যেতে চাচ্ছে। আরে বেটা, একজন প্রকৌশলীর কাজ কি ইট বালি সিমেন্ট গনা? একজন প্রকৌশলীর কাজ কি ইট বালি সিমেন্ট গনা? উপসহকারী প্রকৌশলী, পিছে প্রকৌশলী লেখা। আর প্রকৌশলী যে ইট বালি সিমেন্ট গনবে? ইট বালি সিমেন্ট আনার জন্য কত পার্সেন্টেজ হয়? এটা 10ম গ্রেডে চলে তাহলে না? আমরা তো জানতাম না, আপনারা বলার কারণে জানলাম যে 10ম গ্রেডে ইট বালি সিমেন্টের পার্সেন্টেজেরও হিসাব হয়। তার মানে আপনারা ভয় পাইতেছেন আমরা যে ওই পার্সেন্টেজ মাইরা দিব, আপনারা যে পার্সেন্টেজ এখন নিচ্ছেন। আমাদের শিক্ষকদেরকে থ্রেট দেওয়া হয়েছে। এমনকি ওনারা এই কথাও বলছে উপদেষ্টা পরিষদকে ওনারা দেখে নেবেন যদি এই 3 দফার একটা দাবিও মেনে নেওয়া হয়। কিন্তু আমাদের বিরুদ্ধে গেলে উপদেষ্টা পরিষদ বলেন আর যাই বলেন, কিন্তু আমরা কোনো ছাড় দেব না। আমাদের এই 3 দফার বিরুদ্ধে আমাদের বিপক্ষে কোনো কার্যক্রম গ্রহণ করলে আমরা তার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। তাহলে কি পরিমাণ তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের যে সিন্ডিকেট, মানে তারা ভয় পাচ্ছে যে তাদের সিন্ডিকেট ভেঙে যাবে, তাদের এতদিনের যে মানে কাঠামো, সেই কাঠামো ভেঙে যাবে। তারা ভয়ে আছে যে যদি এখন বিএসসিরা সফল হয় তাহলে হচ্ছে তাদের অস্তিত্ব হারায় যাবে নাকি। আপনি মেধা দিয়ে আসেন, আমরা তো মেধার কথা বলছি। আপনি এই আন্দোলনে আপনি একটু জায়গায় দেখান তো কোটা না মেধা, মেধা মেধা, এই কথাটা নিয়ে তারা কেউ স্লোগান দিছে? কিন্তু আপনি বিএসসিদের এই জায়গায় স্লোগানটা পাবেন।
চব্বিশের সময় আমরা কোটা না মেধা এই স্লোগান দিয়ে আমরা হচ্ছে এই আন্দোলন করলাম। এই আন্দোলনের পরিবর্তে এই যে কথাগুলো হচ্ছে, এই যে জায়গাগুলো হচ্ছে, তাদের একটা আন্দোলনে আপনি দেখান তো যে হচ্ছে কোটা না মেধা, মেধা মেধা, মেধা দিয়ে আসো। এই কথাগুলো তারা তাদের স্লোগানে কোথাও বলছে? এটা আপনারা একটু বলবেন। বিভিন্ন জায়গায় আমরা শুনি যে হচ্ছে আসলে আমাদের অবদানগুলো কোথায়। দুই তিনটা অবদান বলতেছি। যেমন হচ্ছে রূপপুর নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এটার ফিল্ড সুপারভাইজেশন রুয়েট করছে। আপনার রুয়েটের জিনিসগুলোই আমি আর কি বলতেছি। দেশীয় যে রেল লাইন টার্ন টেবিল উদ্ভাবন করে রুয়েটের তাসিরুজ্জামান ভাই আন্তর্জাতিক পুরস্কার পাইছেন। বগুড়া এয়ারপোর্টের কনসালটেন্সি করছে রুয়েট। শাহ মখদুম এয়ারপোর্টের কনসালটেন্সি করছে রুয়েট। নব থিয়েটার রাজশাহী রংপুরে বানাইছে রুয়েট। রাজশাহী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আপনার হচ্ছে রুয়েটের অবদান আছে। পাগলা মসজিদ কমপ্লেক্স যে কিশোরগঞ্জে তৈরি হচ্ছে সেটা হলো রুয়েট করছে। লেভেল ক্রসিং অটোমেশন, অ্যাক্সিডেন্ট কমাবে যে জিনিসগুলা, এই জিনিসগুলা হচ্ছে রুয়েট অবদান রাখছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পে রুয়েটের অবদান। আইওটি ভিত্তিক যে স্ট্রিট লাইট গুলো আপনারা দেখেন সেখানেও রুয়েটের অবদান আছে। এগুলো আরো বহুত কিছু আছে ভাই, আমি বলতে পারি, বুকে ফেনা উঠে যাবে। কিন্তু এগুলা বলে লাভ নেই, আপনাদেরকে বুঝে লাভ নেই, আপনারা এগুলো বুঝবেন না। আপনারা শুধু বলেন যে ডুয়েট কুয়েটের অবদান কোথায়। আপনারা ঘাইটে দেখছেন ডুয়েট কুয়েটের অবদান কোথায়? আপনারা একটাবার কোনোভাবে আইসা নিজের থেকে আসেন, আপনাদের একটা প্রতিবেদন বানাই, আপনাদের ইউনিভার্সিটি থেকে দেশের মানুষের কাছে তুলে ধরি আপনারা যে পড়াশোনা করতেছেন। আপনারা কয়টায় মিডিয়া এসে বলছেন যে হচ্ছে আসা আপনাদের নিয়ে আমরা ইয়া করি? প্রত্যেকটা ইউনিভার্সিটি যে আপনাদের কি কি ইনোভেশন হইলো? প্রত্যেকটা ভার্সিটিতে ইনোভেশন হাব আছে, প্রত্যেকটা ভার্সিটি রিসার্চ নিয়ে কাজ করা হয়। প্রত্যেকটা ভার্সিটির আমাদের Q1 Q2 সহ যে কোনো জার্নাল, আমাদের পৃথিবীর বিভিন্ন জার্নালে আমাদের পেপার আছে। আমাদের যে রিসার্চ করি আমরা, এই যে যাদেরকে ওনারা রিসার্চ বলেন, এটা হচ্ছে আমার রিসার্চ বুক। একটা 60 থেকে 100 পেজের, অনেকের হচ্ছে 200 পেজের, এরকম বড় বড় যারা হচ্ছে আরো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, তাদের এরকম বই বানায় প্রত্যেকের বাধ্যতামূলক ভাবে একটা থিসিস করা লাগে। এই থিসিস আমরা যদি পাবলিশ করি, আমাদের নামে প্রত্যেকের নামে একটা করে থিসিস পাবলিশ হয়ে যাবে পেপার হিসেবে। মানে আপনারা চিন্তা করে দেখেন, আপনারা বলতেছেন যে হচ্ছে আমরা কি করি না করি, গবেষণার ক্ষেত্রে কি করছি না করছি। প্রত্যেকটা ছাত্রকে এরকম একটা করে করতে হয়, নয়তো তার গ্রাজুয়েশন হয়। বৈষম্য প্রত্যেকটা সেক্টরে হচ্ছে, বৈষম্য প্রত্যেকটা জায়গায় হচ্ছে, কিন্তু আমরা চোখ খুলে তাকাইতেছি না। আমরা যখন, একটা মজার বিষয় কি জানেন, 24 আন্দোলন পরবর্তী সময়ে এই দেশের ছেলেপেলেগুলো না দেশে থাকতে চায় ভাই, দেশে থেকে দেশের উন্নয়ন করতে চায়, কিন্তু দেশের উন্নয়নে বড় বাধা দিতেছে আমাদেরই দেশের মানুষজন, যারা আমাদের জায়গাগুলো এতদিন দখল করেছিল। রুয়েট চুয়েটে পোলাপান দেশের বাইরে ভাই অহরহ যাওয়ার জায়গা। আমি যদি ৩-৪টা পেপার করি, বা আমার যদি Q1 এ Q2 তে আমি ১ বছর লাইগা থেকে আমি যদি ভালো একটা জার্নাল করতে পারি ভাই, আমার এ দেশের বাইরে আমি যদি বিভিন্ন জায়গায় এপ্লাই করি, আমার ফুল ফান্ড স্কলারশিপও ম্যানেজ হয়ে যাবে। যদি আমি চেষ্টা করি ১ বছর লাইগা থেকে। আমার গ্র্যাজুয়েশন এখন শেষের দিকে। আমি যদি এখন লাইগা থেকে শেষ করি, ১ বছরের মধ্যে আমি দেশের বাইরে চলে যাইতে পারব। আজকে যদি বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে অধিকার আদায়ের যে কথাগুলো বলা হচ্ছে, এটা যদি প্রতিষ্ঠিত না হয়, বিশ্বাস করেন ভাই, আগামীতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো থাকবে না। আর থাকলেও ছেলেপেলে পড়বে, পড়ে কেউ দেশে থাকবে না। আজকে যদি এই আন্দোলন সফল না হয়, আমাদের সাথে অন্যায় করা হয়, তাহলে আমি বলতেছি আমার ভবিষ্যৎ সন্তান যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, তাকে আমি দেশে রাখবো না। কারণ এখানে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সে কাজ করতে চাইলে বা তার কোনো একটা সত্যের সাথে সে দাঁড়াইলে তাকে যদি জবাই করার হুমকি দেওয়া হয়, থ্রেট দেওয়া হয়, এবং একটা গোষ্ঠী সেটা সাপোর্ট করে, তাহলে আমি আমার সন্তানকে তো এখানে রাখবো না। বাংলাদেশের এই প্রত্যেকটা বৈষম্য, প্রত্যেকটা সেক্টরে আপনারা যদি কথা বলেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বৈষম্য উঠে আসতেছে। কোন কোন জায়গায় আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের সবার সাথে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট অনেক কথা আমি বলার চেষ্টা করলাম, ভুল ভ্রান্তি হইলে ক্ষমা প্রার্থী। বাট বৈষম্য যে জায়গাটা হচ্ছে, ওই জায়গাটাই আমাদের ফোকাস করতে হবে, যেন ভবিষ্যতে এইসব জিনিস নিয়ে কোনো বৈষম্য না হয়। ধন্যবাদ সবাইকে।